সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি উদ্যোক্তাদের নিয়ে এনিগমা টিভির বিশেষ আয়োজন স্বপ্নপূরণের গল্পে। আপনাদের সাথে আছি আমি সূচনা তিশা। উদ্যোক্তাদের নিয়ে কথা বলতে গেলে কিছু কথা মাথায় চলে আসে। এই যেমন সময়ের কাজ সময়ে করা, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আজকের কাজ আজকেই শেষ করা। যে যত দ্রুত বিচক্ষণতার সাথে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে, সেই তত সফলভাবে ব্যবসা পরিচালনা করতে পারে। অনেক কথা বলে ফেললাম। আজকে আমরা স্বপ্নপূরণের গল্পের মাধ্যমে শুনবো একজন উদ্যোক্তার স্বপ্নের কথা। সময়ের গণ্ডিকে অতিক্রম করে আজ অনেকেই নিজ উদ্যোগে ব্যবসা শুরু করেছেন। উদ্যোগের শুরুটা খুব স্বল্প পরিসর হলেও এর পেছনের স্বপ্নটা আকাশ ছোঁয়ার। স্বপ্নবুননের গল্পের মাধ্যমে আমরা শুনব একজন উদ্যোক্তার স্বপ্ন এবং এগিয়ে যাওয়ার গল্প। মহাসাগর.com লিমিটেড আমাদের স্লোগান হচ্ছে এক্সক্লুসিভ বাট নট এক্সপেন্সিভ। পুরো বাংলাদেশে আমাদের এক্সপেন্সিভ সকল পাঞ্জাবি, কাবলি, জুব্বা এগুলো পাওয়া যায়। আর আমাদের আরেকটি প্রতিষ্ঠান হচ্ছে মহাসাগর আইটি সলিউশন, আইটি ফার্ম আছে। আলহামদুলিল্লাহ আমরা মোর দ্যান 200 ওয়েবসাইট অলরেডি ডেলিভার দিয়েছি। উদ্যোক্তারা আমাদের কাছে আসলে আমরা মোটামুটি তাদেরকে আমাদের মহাসাগর আইটি সলিউশনের মাধ্যমে খুব কম দামের মধ্যে ওয়েবসাইট দিয়ে থাকি। আমাদের আরেকটি প্রতিষ্ঠান আছে বাবুর খেলনা। এখানে হচ্ছে বাচ্চাদের যে খেলনাগুলো আইটেম চায়না থেকে আমরা ইম্পোর্ট করে তারপরে এটা আমরা অনলাইনের মাধ্যমে সারা দেশে সেল করে থাকি। প্রয়াস জুয়েলারি আছে, আমাদের জুয়েলারি আইটেম আছে আমাদের। আর আমাদের মেইন মহাসাগরে আমরা মেন্সের সকল আইটেমগুলি আমরা রিটেল এবং হোলসেল করে থাকি। আমি দেশের বাইরে ছিলাম। দেশে আসার পরে যখন দেখেছি যে দেশের বাইরে ভালো একটা ইনকাম ছিল, আমার হ্যান্ডসাম ইনকাম ছিল, কিন্তু দেশে আসার পরে আমার ইনকাম সোর্সটা নেই, বাট খরচ হচ্ছে। তো এই সময় এই মুহূর্তে কী করা যায়, তার ধারাবাহিকতা আমার বর্তমানে আমাদের কোম্পানির চেয়ারম্যান, আমার পার্টনার, বন্ধু, আমাদের একই গ্রামের আবুল হাসিম রাশেদ, উনি অনলাইন বিজনেস করতেন। তো ওনার সাথে সাথে এসে আমিও অনলাইন বিজনেসটা একটা পেজ খুলে শুরু করছি। আর শুরুটা ছিল 5,000 টাকা দিয়ে, মূলত 5,000 টাকা দিয়ে আমরা গ্যাবার্ডিন প্যান্ট দিয়ে আমরা শুরু করেছিলাম প্রথমে। তো আলহামদুলিল্লাহ অলমোস্ট আমাদের এখন 5 কোটি টাকার আমাদের কোম্পানিতে পরিণত হয়েছে গত 5-6 বছরে। সরাসরি ইনভলভ আছে আমাদের সাথে অফিসিয়াল স্টাফ, যারা প্রতিদিন অফিস টাইম অফিস করেন, 33 জন আছেন কাজ করেন। আর এর বাহিরে আমাদের ব্যবসা সংশ্লিষ্ট অনেকজন সাপ্লায়ার এবং ফ্যাক্টরি, এমব্রয়ডারি সহ বিভিন্ন জন কাজ করে থাকে। তো মোটামুটি আমাদের মাধ্যমে, আমাদের কোম্পানির মাধ্যমে আমি বলতে পারবো 50 জনের উপরে রাইট নাও কর্মসংস্থানে আমরা ব্যবস্থা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। গ্রহণযোগ্যতার বিষয়ে আমি বলবো, এখন পর্যন্ত অনলাইনের প্রতি মানুষের গ্রহণযোগ্যতা আছে। কাস্টমার কিন্তু অর্ডার দিচ্ছেন এবং প্লাস পয়েন্ট হচ্ছে বেশিরভাগ অনলাইন শপ এখন অ্যাডভান্স নিচ্ছে না, প্রোডাক্টটা অর্ডার করার পরে পাঠিয়ে দিচ্ছে। তো এক্ষেত্রে কাস্টমার তো কোনো সমস্যা নেই, কাস্টমার দেখে পছন্দ হলে রাখবে, না হলে এটা ফেরত দেবে। তো এক্ষেত্রে দিন দিন কিন্তু গ্রহণযোগ্যতা বাড়তেছে। প্রতিষ্ঠানটি দাঁড় করানোর পিছনে চ্যালেঞ্জ যদি বলতে হয়, বেসিক চ্যালেঞ্জ হচ্ছে ফিনান্সিয়াল চ্যালেঞ্জটা বেশি। কারণ একজন উদ্যোক্তা যখন নতুন করে উদ্যোগ নিয়ে কোনো একটা প্রোডাকশন করে থাকে, ঠিক এরপরেই মার্কেটে অসংখ্য কম্পিটিশন থাকার কারণে তারা তাদের সেই প্রোডাক্টটি যথাসময়ে কাস্টমার নিকট পৌঁছাতে পারছে না। তখন যে প্রোডাকশন করা হয়েছে তার বড় একটা অংশ কিন্তু স্টকে থেকে যাচ্ছে। এই স্টকে থাকা অবস্থা ফিনান্সিয়াল সাপোর্ট যদি না থাকে, তখন ব্যাকআপ হিসাবে আমি আরেকটা প্রোডাক্ট নতুন করে প্রোডাকশান করাটা কঠিন হয়ে যায়। তো এই চ্যালেঞ্জটা বরাবরই থাকে। আর বর্তমানে আমি যেটাকে খুব বেশি চ্যালেঞ্জ মনে করি, ফেসবুক বুস্টিংয়ের ক্ষেত্রে আমরা ফেসবুকের উপরেই মূলত ডিপেন্ড থাকতে হয়। ফেসবুকে ডলার নিচ্ছে কিন্তু আমাদেরকে সে পরিমাণ অর্ডার দিচ্ছে না। এটার পিছনে কারণ সেটা হচ্ছে, এক সময় অনলাইন কোম্পানি কম ছিল এবং অল্প ডলারে কিন্তু বেশ ভালো অর্ডার পাওয়া যেত। কিন্তু বর্তমানে অনেক অনলাইন শপ থাকার কারণে তো ফেসবুক কতজনকে রিচ দিবে, যার কারণে অ্যাকচুয়ালি সবার ডলার নিচ্ছে কিন্তু ওই পরিমাণ অর্ডার আসতেছে না। এটা একটা বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে।
আমরা এটা থেকে আসলে উত্তরণের কোনো এখন পর্যন্ত কোনো পথ পাচ্ছি না। আমার একাধারে 2 মাস কন্টিনিউ বুস্ট আছে, সেল আছে, একদিন বুস্ট বন্ধ, টোটালি সেল নাই, নট ইভেন সিঙ্গেল অর্ডার। তো দিস ইজ আওয়ার বিগ চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি। বিজনেস শুরুতে যদি আমরা না বুঝার কারণে আমাদের অনেকগুলো ডলার ওয়েস্ট করি, সেটা আমাদের কিন্তু আরেকটা প্রতিবন্ধকতা। তো এক্ষেত্রে যদি গভর্নমেন্ট অনলাইন বিজনেসের প্রতি গুরুত্ব দিয়ে আমরা যারা উদ্যোক্তা আছি, আমাদের জন্য কিছু ফ্রি ট্রেনিং অথবা পেইড ট্রেনিং হলেও চলে, কিছু ট্রেনিং আয়োজন করলে, তাহলে আমরা আর একটু সহজে ভালোভাবে বুঝে শুনে বিজনেসটা রান করতে পারতাম। ফিউচার প্ল্যান হচ্ছে আসলে মানুষ তার স্বপ্নের মতোই বড় স্বপ্ন নিয়ে আগাচ্ছি যে বাংলাদেশে একটা সেরা ই কমার্স সাইট হিসেবে আমাদের মহাসাগর.com-কে আমরা দাঁড় করাবো ইনশাল্লাহ। চলুন দর্শক, এক নজরে দেখে নেই ই কমার্স সংক্রান্ত একটি টিপস। ই কমার্স প্ল্যাটফর্ম বলি বা অনলাইন প্ল্যাটফর্ম বলি, আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে অনেস্টি টু দ্য কাস্টমার এবং প্রোডাক্ট কোয়ালিটি অ্যান্ড সার্ভিস। আর দিন শেষে আসলে যেহেতু আমরা মার্কেট প্লেস, আমরা বেসিক্যালি কিন্তু একটা কনজিউমার মার্কেট বাংলাদেশে। আমরা কিন্তু প্রডিউস যেটা করি গার্মেন্টসে আমরা নাম্বার 1 হয়তো বা বাংলাদেশে বা ওয়ার্ল্ডে, সেটা কিন্তু বেসিক্যালি এক্সপোর্ট ওরিয়েন্টেড, বাট লোকাল মার্কেটে কিন্তু আমরা মেইনলি প্রডিউসার না। তো সেদিক থেকে যে প্রোডাক্টটি যেই কাস্টমার নিচ্ছেন, ওনার কিন্তু অনেকগুলো অপশান আছেন। একই প্রোডাক্ট কিন্তু বিভিন্ন সেলার বিক্রি করছেন বা তার বিভিন্ন অপশন আছেন। তো সে কিন্তু তখনই দারাজ থেকে কিনবেন বা পার্টিকুলার দারাজের মধ্যে পার্টিকুলার কোনো সেলার থেকে কিনবেন যখন প্রোডাক্ট কোয়ালিটি ভালো হবে, তার সার্ভিস ভালো হবে এবং পরিশেষে উনি স্যাটিসফাইড থাকবেন উইথ রেসপেক্ট টু দ্য প্রাইস দ্যাট হি অর শি ইজ পেইং। সো এদিক থেকে অনেস্টি টু দ্য কাস্টমার ইজ সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং কোনো সেলার যদি কাস্টমার এক্সপিরিয়েন্সকে মাথায় রেখে তার প্রোডাক্ট বা সার্ভিসকে ডিজাইন করেন, তাহলে অবশ্যই লং রান উনি ভালো করবেন। আমার এই টিপসটাই থাকবে, বি অনেস্ট টু দ্য কাস্টমার, গিভ অলওয়েজ দ্য রাইট প্রোডাক্ট অ্যাট দ্য রাইট প্রাইস। এবং কাস্টমারের কোনো কোয়েরি বা কোনো সার্ভিস রিলেটেড কেসে সবসময় কাস্টমারের পক্ষ হয়ে চিন্তা করার জন্য আমি অনুরোধ করব। শিক্ষা জীবন শেষে চাকরি যে একমাত্র গন্তব্য, এখন অনেকে আর এমন চিন্তা করছেন না। যিনি উদ্যোক্তা হিসেবে মাঠে নামবেন, যে কোনো ধরনের প্রতিবন্ধকতা উতরে যাওয়ার ক্ষমতা তার মধ্যে থাকতে হবে। সমস্যা আসবেই, তা শক্ত হাতে মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। চলুন দর্শক, একজন সফল উদ্যোক্তার মুখে শুনে নেই তার সফলতার কথা। মূলত আমরা ক্রিয়েটিভিটির যাত্রা শুরু হয় 2008-এ। আর এই ক্রিয়েটিভিটির যাত্রার যদি পিছনের গল্পটা বলি, তাহলে সেটা হচ্ছে যে আমি কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট হচ্ছে আমি মার্কেটিংয়ে পড়াশোনা করা, কিন্তু পাশাপাশি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আমি কম্পিউটারে গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশনের উপর আমি স্কিল ডেভেলপ করি অ্যাপটেক এরিনা মাল্টিমিডিয়া থেকে। তো এরপরে যেটা হলো যে 2006-এ আমি ওখানে জব স্টার্ট করি অ্যাজ এ ল্যাব অ্যাসিস্ট্যান্ট এবং পরবর্তীতে তাদের ফ্যাকাল্টি মেম্বার। এবং 2008-এ গিয়ে মনে হলো যে এখন আসলে একটা বিজনেস স্টার্ট করা প্রয়োজন। তো এই বিজনেস স্টার্ট করার যদি গল্পটা বলি, আসলে বিজনেস একটা প্যাশন হিসেবে আমার কাছে ছিল। আমার বাবার ছিল মূলত মুদির দোকান। আমার দেশের বাড়ি হচ্ছে পঞ্চগড় জেলায়। মফস্বল শহর থেকে উঠে আসা 2002 সালে আমি ফার্স্ট ঢাকায় আসি। তো যেটা হলো যে আমার বাবার যে মুদির দোকান, আমি যখন এইচএসসিতে পড়ি তখন কিছু সময় আমি মানে আমার বাবার অ্যাবসেন্সে সকালবেলা গিয়ে আমি দোকানে বসতাম। তো যখন দোকানে বসতাম তখন গিয়ে আমি বিজনেসটাকে একটু ডিফারেন্টভাবে আসলে বোঝার চেষ্টা করি যে বিজনেস বিষয়টা খুব সিম্পল একটা বিষয়। সেটা কি, বিজনেস মানে টাকা ইনকাম না। আমার কাছে মনে হলো বিজনেস মানে হচ্ছে একটা সেবা। কীরকম, যে একটা কাস্টমার আমার কাছে আসছে, ওকে একটা ভালো প্রোডাক্ট দেয়া এবং তার সাথে একটা রিলেশন মেনটেন করা। তো আমি যদি একটা ভালো প্রোডাক্ট একটা কাস্টমারকে দেই আর একটা ভালো রিলেশনস তৈরি করি, তাহলে বিজনেস স্বাভাবিকভাবে একজন আরেকজনকে বলবে এবং আমার বিজনেসটা অনেক বড় হয়ে যাবে। তো এই থটটা আমার অনেক আগে থেকে ছিল। 2008-এ গভর্নমেন্টের যখন অ্যানাউন্সমেন্ট থাকলো যে ডিজিটাল বাংলাদেশ, তখন সবচেয়ে বেশি কনফিডেন্টটা পেলাম যে না, এখন আসলে বিজনেস স্টার্ট করা যায়। কারণ এখন সরকার থেকেই আসলে এই সিচুয়েশনটা, টোটাল এনভায়রনমেন্টটা তৈরি হবে, যে বিষয়টার আসলে প্রয়োজন, কিভাবে এই আইটি স্কিলের স্কোপটা তৈরি হয়। তো তখন সব কিছুর মাথায় রেখে মূলত ক্রিয়েটিভ আইটির যাত্রা শুরু করা হয়
এবং সেই যাত্রার পরে আমরা শুরুতে কিন্তু করেছিলাম শুধুমাত্র আইটি বেস সার্ভিস বলতে, যেমন ডিজাইনের কাজ করা এবং লাইক ওয়েবের কাজ করা, এরকম কিছু কাজ দিয়ে কিন্তু ক্রিয়েটিভিটির যাত্রা শুরু। এবং 2009-এ গিয়ে কিন্তু আমরা ইনিশিয়েটিভ করি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের। এবং এটারও একটা বড় গল্প যে আমি যেহেতু প্রিভিয়াসলি মানে অ্যাজ এ ফ্যাকাল্টি মেম্বার এরিনা মাল্টিমিডিয়াতে কাজ করে এসেছি, আমার যেহেতু প্রশিক্ষণ দেওয়ার একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল, সো সেই জায়গার থেকে এবং পাশাপাশি মার্কেটে যখন আমি আসলাম অ্যাজ এ বিজনেসম্যান, আমি যখন রিসোর্স খুঁজতেছি, আমি যখন নিজেও পাচ্ছিলাম না, তখন আমার কাছে মনে হলো যে লাইক একাডেমি টু ইন্ডাস্ট্রিতে যেই একটা নলেজের গ্যাপ, একাডেমি যেই জিনিসটা শেখাচ্ছে এবং ইন্ডাস্ট্রি যেই জিনিসটা আসলে চাচ্ছে, এর মধ্যে একটা বড় যেহেতু গ্যাপ আছে, তার মানে যেহেতু আইটি ইন্ডাস্ট্রিটা সামনে অনেক বড় হবে, তাহলে আমরা এই গ্যাপটা নিয়ে কেন না কাজ করি। তো এভাবে মূলত ক্রিয়েটিভিটির যাত্রা শুরু 2008-এ, এবং আজ অবধি আমরা প্রায় 70,000 আইটি এক্সপার্ট বাংলাদেশে তৈরি করতে পেরেছি, যারা দেশে এবং দেশের বাইরে সুনামের সাথে কাজ করতেছে। এবং আমরা সেই ছোট্ট একটা প্রতিষ্ঠান, আজকে আমরা প্রায় 10টারও বেশি সিস্টার কনসার্ন মিলে আমাদের প্রায় 700-রও বেশি এমপ্লয়ি নিয়ে আমরা কাজ করছি। আমি আমার জায়গার থেকে যদি বলি যে আসলে কীভাবে আমি এই জায়গায় এসেছি, আসলে 15 বছর আগেও কিন্তু আসলে আজকে আমি যে জায়গায় এসেছি এই জায়গার চিন্তা আমার ছিল না। সো আসলে এই 15 বছর আগে আমি যখন নিজেকে কম্পিউটারের সাথে ইনভলভ করি, সেটা কিন্তু ম্যাটার। আসলে এটা কেন হয়েছে সেটা যদি বলি, যেমন আমরা মিডিল ক্লাস ফ্যামিলির মানুষজন, আমরা গ্রাম থেকে আসি ঢাকা শহরে পড়াশোনা করার জন্য, আমি দেখছি আমার মোস্ট অফ দ্য ফ্রেন্ডস কিন্তু টিউশনই করাতো, কারণ আমাদের একটা অ্যাটলিস্ট ফিনান্সিয়াল একটা ক্রাইসিস থাকতো, বা আমরা চাইতাম যে ফ্যামিলির উপরে চাপটা না দিয়ে নিজে কীভাবে করা যায়। ওই সময়টাতে আমি টিউশনি না করি, আমার কাছে মনে হলো যে না, টিউশনি না করে অন্য কোনো ওয়েতে আসলে সোর্স অফ ইনকামটা তৈরি করা যায় কি না। তো কম্পিউটারের প্রতি একটা যেহেতু আলাদা একটা প্যাশন ছিল, তো সেই ক্ষেত্রে পড়াশোনার পাশাপাশি সেই সময় কিন্তু আমি গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশনটা শিখি। আর সেটাই আমার আসলে লাইফ চেঞ্জিংয়ের সবচেয়ে বড় ডিসিশন ছিল যে সেই সময়ে, কেন আমার কাছে মনে হয়েছিল সেই সময়টাতে কিন্তু এত বড় আইটি ইন্ডাস্ট্রি হবে সেটা না। তখন আমার কাছে মনে হয়েছিল যেহেতু আমি মার্কেটিংয়ে পড়াশোনা করছি, তো তার সাথে যদি আমি রিলেভেন্ট ডিজাইনটা শিখি, তাহলে আমি হয়তো আরও বেশি স্কোপ তৈরি করতে পারবো। তখন কিন্তু চিন্তাটা সেরকম ছিল। তো যখন এই যে আমার স্কিলসটাকে যখন গ্লোবালি আমি কানেক্ট করলাম, তখন দেখলাম যে না, এরকম একটা স্কিলস কিন্তু গ্লোবালি কানেক্ট করা যাচ্ছে এবং অনেক বেশি অপরচুনিটি ফুল হচ্ছে। সো কেন না তাহলে আমি এটাকে আরও বড় করি। পরবর্তীতে কিন্তু বিজনেসে আসা, অ্যান্ড বিজনেসে আসার পরে যেটা হলো, আমি দেশের বাইরে কাজ করা শুরু করলাম। পাশাপাশি কিন্তু আমরা কি করলাম, আমাদের যে স্টুডেন্টস বা আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যেও কিন্তু আমরা ফ্রিল্যান্সিংটাকে ইনভলভ করলাম। কেন? কারণ লোকাল মার্কেটে কিন্তু চাকরির সুযোগটা কম ছিল, বাট গ্লোবালি কিন্তু সুযোগটা বেশি ছিল। তো সিলেবাসের মধ্যে আমরা কী করলাম, যে একটা ছেলে বা একটা মেয়ে যখন ডিজাইন শিখছে বা ওয়েব শিখছে বা অ্যানিমেশন বা সফটওয়্যার শিখছে, তখন তার সাথে ইন্টারন্যাশনাল মার্কেটে সে কীভাবে কোলাবোরেটলি কাজ করতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আমরা শেখাই দিচ্ছিলাম। তাতে করে কিন্তু জব মার্কেটটা অনেক বড় হচ্ছিল। তো এভাবেই আসলে আন্ডারস্ট্যান্ড করা যে মার্কেট বড় হওয়ার যে অপরচুনিটি, ফার্স্ট ওয়ার্ল্ড যে থার্ড ওয়ার্ল্ডের উপর ডিপেন্ডেন্ট হবে, আমরা যে কম টাকায় কাজ করতে পারি সেটা যে ফার্স্ট ওয়ার্ল্ড পারে না, এই অ্যানালাইসিসগুলো সেই সময় হয়েছে বলে আসলে সাহস করেছে যে না, বিজনেস নিয়ে এগিয়ে যাওয়া যায়। ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের যাত্রা যখন শুরু হয়, তখন থেকে আমরা একটু ডিফারেন্টভাবে আমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করি। এটা হচ্ছে এক্সপেরিয়েন্স থেকে। আমার কিন্তু লাইক ফার্স্ট হচ্ছে আমি অ্যাজ এ স্টুডেন্টস আমি যখন শিখেছি, তখন আমি অনেক ধরনের সমস্যা ফেস করছি। আমি যখন জব করেছি, তখন কিন্তু আমি আরেক ধরনের সমস্যা ফেস করেছি। আমি যখন দেশের বাইরে ক্লায়েন্টের কাজ করা শুরু করি, তখন কিন্তু আরেক ধরনের এক্সপিরিয়েন্স আমি নিয়েছি। তো সবগুলো এক্সপিরিয়েন্সকে কিন্তু যখন ক্রিয়েটিভিটি ইনস্টিটিউট আমি রান করি, সেই সময়টাতে কাজে লেগেছে। এর মধ্যে সবচেয়ে বড় এক্সাম্পলটা ছিল, আমি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করতে গেলাম, তখন আমি যেই জিনিসটা সবচেয়ে বেশি ফেস করলাম ক্লায়েন্টদের এন্ড থেকে, ক্লায়েন্টরা সবসময় বলে যে তুমি অনেক কিছু জানো কিন্তু কিছুতে পারো না, অর্থাৎ যেটাকে বলা হয় যে জ্যাক অফ অল মাস্টার অফ নান, এটা কিন্তু তারা পছন্দ করে না। ইন্টারন্যাশনাল ক্লায়েন্টরা অলওয়েজ প্রেফার করে তুমি স্পেসিফিক কোন একটা জায়গায় খুব ভালো পারো সেটা আমাকে বলো। এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমরা ক্রিয়েটিভিটির ফার্স্ট সিলেবাসটাকে আমরা চিন্তা করি যে আমরা সিলেবাসটাকে এমনভাবে বানাবো, এক একটা মানুষকে একটা নির্দিষ্ট জায়গায় এক্সপার্ট করব। আমরা যে কোর্সগুলো করাবো স্পেসিফিক, সেই কোর্সে আমরা একটা স্টুডেন্টসকে মাস্টার করব। তো তারই ধারাবাহিকতা আজকে পর্যন্ত আমরা ক্রিয়েটিভিটি প্রায় 32টা ডিফারেন্ট কোর্স আমরা মার্কেটে নিয়ে এসেছি, যেগুলোর মার্কেট অ্যানালাইসিস হয়েছে, যেগুলোর অপরচুনিটিস অনেক বেশি, সেগুলোকে মাথায় রাখে এবং প্রত্যেকটা কোর্সকে আমরা লোকাল এবং ইন্টারন্যাশনাল বিষয়টাকে মাথায় রাখছি। কেন? কারণ আমরা চাচ্ছি যে শুধুমাত্র আমরা যখন একটা রিসোর্স তৈরি করব, ও শুধু লোকাল মার্কেটের জন্য ডিপেন্ড হবে এরকম যাতে না হয়। কারণ আমরা এখন যখন গ্লোবাল ভিলেজে বাস করছি, আমাদের প্রত্যেকের উচিত কিন্তু গ্লোবালি নিজেকে প্রিপেয়ার করা।
সো আমরা সবসময় ফোকাস রাখি যে আমরা যখন একটা সিলেবাস তৈরি করছি, সেই সিলেবাসটা যখন একটা স্টুডেন্ট স্কিল হচ্ছে, সেই স্কিলটা যাতে সে শুধু লোকাল না গ্লোবালি সে যাতে ইমপ্লিমেন্ট করতে পারে। এবং দ্যাটস ওয়াই আজকে যে ফ্রিল্যান্সাররা তৈরি হচ্ছে এবং মার্কেটে যারা আসতেছে তাদের মধ্যে বাংলাদেশে আমাদের স্টুডেন্টরাই কিন্তু সবচেয়ে ভালো ফিডব্যাক তৈরি করছে। আমি সর্বোপরি সবসময় একটা জিনিসকে বিলিভ করি, সেটা হচ্ছে কোয়ালিটি। আমি ধরেন একটা কাজ করছি, দিন শেষে ওর আউটকাম, ওর ইফিসিয়েন্সি যদি ঠিক না থাকে তাহলে আসলে সেখানে আমি যদি 1 টাকাও ইনভেস্ট করি তাহলে সেটা কিন্তু নষ্ট, 3টা সেন্সে নষ্ট হয়। নাম্বার 1 হচ্ছে আমি যদি তার আউটকাম ঠিক না পাই তাহলে আমি টাকাটা নষ্ট করলাম। নাম্বার 2 হচ্ছে আমি সময়টা নষ্ট করলাম, যে সময়টাকে আমি টাকা দিয়েও কিনতে পারবো না। নাম্বার 3 হচ্ছে আরেকটা সবচেয়ে খারাপ বিষয়, যেটা হচ্ছে আমি আমার কনফিডেন্সকে নষ্ট করলাম। কেন? লাইক আমি এমন একটা জায়গায় গিয়েছি যেখানে গিয়ে আমি শেখার চেষ্টা করলাম, আমি টাকা দিলাম, টাকা তো গেলই, আমার সময় গেল, এবং আমি কি করলাম, আমি আস্থা হারাই ফেললাম, না এই সেক্টর মানে আর কিছু সম্ভব না। তো আমরা ক্রিয়েটিভিটি কোনো অবস্থাতে সেইটা তৈরি করতে চাই না। আমরা চাই একটা মানুষ আমার সাথে কানেক্টেড হওয়ার পরে সে যাতে আরও বেশি কনফিডেন্ট হয় যে না, এখানে আমি শুধু না, আমি আমার সারাউন্ডিং পিপলগুলোকে এই জায়গাটাতে ইনভলভ করব এবং এইখানকার অপরচুনিটিগুলোকে আমরা সবাই মিলে নেওয়ার চেষ্টা করব। তো আমি আমাদের যে টোটাল স্টুডেন্ট লাইফ সাইকেলটা একদম স্টার্ট টু এন্ড, এই টোটাল জায়গাটাকে মেনটেন করতে গিয়ে আসলে যে পরিমাণ খরচ, সেটাকে যদি আমি চিন্তা করি তাহলে আমাকে সামনে আরও কয়েক গুণ কোর্স বাড়াতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নাই। এবং আমি সবাইকে সবসময় বলে থাকি, দেখেন যদি আপনি আসলে শিখতেই চান তাহলে ক্রিয়েটিভে না, প্রয়োজনে এর চেয়েও যদি ভালো ইনস্টিটিউশন থাকে এবং এই ফিটা যদি ক্রিয়েটিভের চেয়ে তো ডাবল হয় তাহলে সেখানে গিয়ে শেখেন। কেন? কারণ আপনার উচিত হচ্ছে সময়টাকে নষ্ট না করা, আপনার উচিত হচ্ছে আপনার কনফিডেন্সটাকে নষ্ট না করা। কারণ আপনি এমন XYZ একটা জায়গায় গেলেন হয়তো শুধু একটু টাকার জন্য, কম টাকার জন্য, কিন্তু আপনি যদি সেখানে আপনার এই বিষয়গুলোকে নষ্ট করে ফেলেন তাহলে দিন শেষে আপনি সব কিছুই হারালেন। সো আমরা চাই না আপনি আপনার কনফিডেন্সটাকে নষ্ট করেন। আমরা চাই প্রত্যেকটা মানুষ তার কনফিডেন্স নিয়ে তার সবচেয়ে বড় সফলতাটাকে তার হাতের কাছে নিয়ে আসুক। উদ্যোক্তার সফলতা এবং ব্যর্থতার পাশাপাশি জেনে নিলাম নানা ধরনের প্রতিবন্ধকতা। একজন উদ্যোক্তাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য কতটা কাঠখড় পোড়াতে হয় তাও জেনে নিলাম। আমাদের দেশের উদ্যোক্তারা যেভাবে এগিয়ে চলেছে, খুব শীঘ্রই তারা বিশ্বের দরবারে নিজের জায়গা করে নেবেন, এই প্রত্যাশায় রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনিগমা টিভির সাথেই থাকবেন।